দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারে পড়াশোনা শুরু করে দিয়েছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করে দাও, কেননা পুজো তো শেষই হয়ে গেছে। অতএব আর ডিলে না করে তোমাদের হাতে কিন্তু ঘরে ঘরে আর মাত্র 4.5 মাস, তো 4 মাস ধরে চলো। তোমাদের ফেব্রুয়ারি 12-এ পরীক্ষা। অতএব এখন থেকে যদি হিসেব করো, অক্টোবর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তো এই কয়েকটা মাস তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে তোমার আগামী ভবিষ্যৎটা সুন্দর করার জন্য। তো আজকে আমি তোমাদের একটা বাংলার পোর্শনের গল্প নিয়ে আলোচনা করব। তোমাদের বাংলায় দুটো গল্প আছে, একটা হচ্ছে হলুদ পোড়া আর দ্বিতীয়টা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি। দুটো গল্পই অনবদ্য, খুব ভালো। কিন্তু তুমি কি একটু ক্লেভারনেস দেখাবে, সেটা হলো যে তুমি আহ তোমাদের যে দুটো গল্প রয়েছে সেই দুটো গল্পের মধ্যে তুমি একটা গল্পকে 100% দিয়ে রেডি করবে, মানে সেইখান থেকে কোনো প্রশ্ন যেন তোমার বাদ না যায়, এরকম ভাবে। আর আরেকটা গল্প একটু ক্যাজুয়াল রেডি করবে। তাতে করে যেহেতু তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন আসবে, তার মধ্যে তোমাকে একটা করতে হবে, তাই জন্য তুমি একটা গল্প খুব ভালো করে রেডি করো। তো আজকে আমরা প্রথম গল্পটা পড়বো, দুটো গল্পই আমি তোমাদের পড়িয়ে দেবো। এবং টেক্সচুয়াল পড়তে হবে, আমি বারবার বলছি টেক্সটটাকে 2-3 বার ভালো করে পড়ার চেষ্টা করো। লাইন দাগিয়ে নাও, কোন লাইনগুলো তুমি কোটেশনের জন্য রেডি করবে। কোটেশন ছাড়া লেখার কিন্তু নাম্বার গেইনিং ক্ষমতা কম থাকে। তোমাকে অবশ্যই সিঙ্গেল, ডাবল, ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। কোনো চরিত্র লিখলে তার সাপোর্টিং কোটেশনস গুলো দিতে হবে। তাই গল্প পড়ার সময় দাগিয়ে নিয়ে কোটেশন পড়াটা ভীষণ ভীষণ দরকার। পারলে খাতায় লিখে নিয়ে কোটেশন লাইনগুলোকে আলাদাভাবে মুখস্থ করবে। তো আমরা গল্প পড়া শুরু করছি, হলুদ পড়া। সকলে খুব মনোযোগ দিয়ে দেখো, পারলে বই নিয়ে বসো, খাতা নিয়ে বসতে পারো। তো আর এই ভিডিও তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করো সবাই, যারা যারা দরকারি মনে করছো। তো আমরা শুরু করি আজকের এই পড়ার ভিডিও, হলুদ পড়া গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের। আশা করি খুব ভালো লাগবে। তো লেটস স্টার্ট। তো সোজাসুজি আমরা গল্পেই চলে যাই। তোমাদের যে গল্পটা রয়েছে হলুদ পোড়া, সেই হলুদ পোড়া গল্পটা আমরা টেক্সট ধরে পড়বো এবং তারপরে গল্পটা পুরোপুরি বুঝবো। দেখো, প্রথমেই লেখক সম্পর্কে জেনে নেবে। আমি প্রথমেই বলে রাখি, লেখক সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু দেয়া আছে অতটুকুর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। অতএব হিউজ পরিমাণে কিছু পড়ার প্রয়োজন নেই। তো আমি তোমাদেরকে লেখক সম্পর্কে অল্প একটু তথ্য দিয়ে রাখছি, যারা তথ্যগুলো মনে হয় দরকার তারা দয়া করে স্ক্রিনশট নিন। তারপরে গল্পটাকে আমরা একদম ভালোভাবে পড়বো, চরিত্র বিশ্লেষণ পড়বো এবং কি কি সম্ভাব্য প্রশ্ন আসবে সেই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখে রাখবো, আলোচনা করব। এবং পরবর্তীকালে তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রশ্ন প্রোভাইড করে দেওয়া হবে। তো আমরা শুরু করি। হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়। বিংশ শতকের অন্যতম লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম সালটা আমাদের মনে রাখা দরকার। তো যাদেরকে মনে হবে এক্স্যাক্টলি মনে থাকবে না, তারা কিন্তু বিংশ শতকের অন্যতম বাঙালি কথা সাহিত্যিক, দ্যাট মিন গদ্য লেখক, কবিতা লেখক নয়। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ভালো করে মনে রাখবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের খুবই আসে এই প্রশ্নটা। ডাকনাম, তিনি মানিক ছদ্মনাম বা ডাকনাম ব্যবহার করতেন, পেন নেম যেটাকে আমরা বলি। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন, 1908 সালের মে মাসে। ঝাড়খণ্ড, বর্তমান ভারতের ঝাড়খণ্ডের মধ্যে পড়ে দুমকা শহর যেটা, সেখানে তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে, যেটা বর্তমানে ঢাকা অর্থাৎ বাংলাদেশে। তিনি গণিতের বিষয়ে পড়াশোনা করেছিলেন, তবুও বন্ধুদের সঙ্গে রীতিমতো বাজি রেখে তার প্রথম গল্প অতসী মামি 1928 বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পই তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য অন্তর্জীবন, মনোলোক বিশ্লেষণ, সমাজ বাস্তবতা, অর্থাৎ এই তিনটে বৈশিষ্ট্য তার লেখার মধ্যে বেশি বেশি করে ধরা পড়ে। একটা হচ্ছে অন্তর্জীবন, অর্থাৎ মানুষের অন্তরের যে বাসনা, মানুষের অন্তরের যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে, সেগুলো কুলসিত ইচ্ছা হতে পারে, অপূর্ণত ইচ্ছা হতে পারে, সেইগুলোকে বিশ্লেষণ করে চরিত্রের যে আচার আচরণ, সেগুলো মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। এর সব থেকে ভালো উদাহরণ তোমরা পুতুল নাচের ইতিকথা, পদ্মানুজির মাঝে যে উপন্যাসগুলো আছে সেখানে পাবে। সেখানে তুমি যদি পুতুল নাচের ইতিকথা কুসুমের চরিত্র দেখো, তাহলে তুমি খুবই ভালো করে বুঝতে পারবে সমাজের যে বাস্তবতা, সেটাও কিন্তু ওইখানে আছে। মনোবিশ্লেষণের কথা, এগুলো খুব খুবভাবে ঘটেছে। হলুদ পোড়া গল্প তার একটা ছোট গল্প বিশেষত, এবং 1945 খ্রিস্টাব্দে অর্থাৎ বঙ্গাব্দ 1352 প্রকাশিত হয়েছিল। বাই দ্য ওয়ে, কমেন্টে আমাকে জানিও আজকের এই ভিডিওটা তুমি যখন দেখছো বঙ্গাব্দ সালটা কত চলছে, জানলে খুব খুশি হব। গল্পে আমি সোজাসুজি চলে যাব। প্রথমে বিষয় বিশ্লেষণের মধ্যে সংক্ষিপ্ত সার পড়ার দরকার নেই, সেটা পরে পড়তে হয়। গল্পে যাওয়ার আগে আমরা গল্পের কিছু জিনিস একটু জেনে নেব। সেটা হচ্ছে, গল্পের মধ্যে
যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের সঙ্গে একের সঙ্গে একটা কি সম্পর্ক সেটা। তো সেটা সবাই আগে এই যে অংশ যেটা আমি দেখাচ্ছি, এই অংশটা কাইন্ডলি তোমরা একটু স্ক্রিনশট করে নাও, মাথার মধ্যে রাখার চেষ্টা করবে। এই গল্পে আমরা চরিত্র পাই বলাই চক্রবর্তী এবং বলাই চক্রবর্তীর ভাইপো হচ্ছে নবীন। এবারে নবীনের স্ত্রী হচ্ছে দামিনী। দামিনী। তাহলে এই বলাই চক্রবর্তী গল্পে প্রথম খুন হচ্ছে বলাই চক্রবর্তী। ইনি একজন মধ্যবয়স্ক ভদ্রলোক, ঠিক আছে, এবং নবীন হচ্ছে তার ভাইপো এবং দামিনী হচ্ছে নবীনের স্ত্রী। দ্বিতীয় যে অংশটা পাচ্ছি এগুলো প্রধান চরিত্র, সেটা হচ্ছে দ্বিতীয় খুন যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন যুবতী মেয়ে যার নাম শুভ্রা, তার দাদার নাম ধীরেন এবং ধীরেনের স্ত্রী হচ্ছে শান্তি। তো ধীরেন হচ্ছে পেশায় একজন স্কুল শিক্ষক এবং সে একজন ফেল করা ডাক্তার বটে। তো আমরা গল্পের মধ্যে সেই চরিত্রগুলোকে নেব, শব্দার্থ দেখবো এবং গল্পটাকে খুব সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করব। তোমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখবে, তাহলে খুব ভালো হবে। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরে ধারে একটা মরা গজারি গাছ বহুকাল দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, জঙ্গলের আব্রু নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আটচির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। তাহলে দেখো, প্রথমেই আমরা ঘটনা জানতে পারলাম যে 3 দিনের ব্যবধানে, মাত্র 3 দিনের ব্যবধানে কিন্তু দুটো খুন হয়েছে গ্রামে, 3 দিনের ব্যবধানে। এবং একজনের খুন হয়েছে মধ্যবয়সী, মানে হচ্ছে মাঝবয়সী একজন পুরুষ, যেটা আমরা বলছি বলাই চক্রবর্তী, আর 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে অর্থাৎ শুভ্রা। এখানে বলাই আর এটা হচ্ছে শুভ্রা। তো কোথায় খুন হয়েছে বলাই চক্রবর্তী? না মজা পুকুরের ধারে গজারি গাছ। এই গজারি গাছটা অ্যাকচুয়ালি গর্জন গাছের কথা বলছে, গর্জন গাছ। তো এই গর্জন গাছের এখানে খুন হয়েছে এবং সেইখানে যেখানে জঙ্গল নেই, একেবারে ফাঁকা জায়গা, সেই জায়গায় কয়েকটা কলা গাছ আছে, এরকম জায়গায় বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা যায়। না মৃত্যু, অপমৃত্যু কিভাবে হয়েছে? না মনে হচ্ছে তার মাথা ফেটে 8 ভাগ হয়ে গেছে, কারা বা কে বা কারা যেন লাঠির আঘাত দিয়ে সেই মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করেছে। চারিদিকে হইচই পড়ে গেল বটে, কিন্তু লোকে খুব বিস্মিত হলো না, মানে অবাক হলো না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশপাশের 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল, অনেক কামনাও করেছিল। তাহলে এই যে লাইনটা তোমরা পড়ছো, এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি বলাই চক্রবর্তী লোকটা আদপেও খুব একেবারে ভালো গোছের মানুষ ছিল না। ভালো গোছের মানুষ হলে লোকজন, এমনকি বাইরের গায়ের লোকজন আর 10টা গায়ের লোকজন তো তার মৃত্যু কামনা করতো না। বলাই চক্রবর্তী নিতান্তই স্বার্থপর এবং ক্রূর মানসিকতার মানুষ ছিল বলে ধরে নেওয়া যায়। অন্যপক্ষে, অর্থাৎ অন্য যে খুন হয়েছে, অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় কৌতূহলের সীমা রইল না। গেরহস্ত ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতোই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলেও বিয়েবার জন্য, অর্থাৎ সন্তান প্রসব করার জন্য। ছেলেও বিয়েবার জন্য মানে সন্তান প্রসব করার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে কাপ ছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ের সব শেষের সাজের বাতিটি বোধ হয় এখন জ্বলে সব জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তাহলে গা শুদ্ধ লোকের অপ্রস্তুতির কারণ, খুব ইম্পর্টেন্ট লাইন, তুলে তুলে প্রশ্ন আসে। তাহলে শুভ্রার মৃত্যু হয়েছে ঠিক সন্ধ্যাবেলা, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখবে, ঘটনাগুলোকে যখন প্রশ্ন লিখবে তখন ঘটনাগুলোকে যথারীতি তথ্য দিয়ে উল্লেখ করে লেখার চেষ্টা করবে। বছর দেড়েক মেয়েটা শ্বশুরবাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? অর্থাৎ লেখকের এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লেখক রীতিমতো পাঠকের কাছেই জানতে চাইছেন বা সংশয় প্রকাশ করছেন যে তার শ্বশুরবাড়ি থেকে এমন কিছু হয়েছিল যার কারণে এই মৃত্যু। দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ে এমনভাবে কেউ জখম পর্যন্ত হয়নি, যখন হলো পরপর একেবারে
হয়ে গেল দুটো, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী। দুটি খুনির মধ্যে কোনো সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে। বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গাঁয়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা অনুমানগুলো গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। তাহলে বাস্তবে তো কারোর কাছে কিছু নেই, অতএব কল্পনা জল্পনা যেগুলো হয় সেগুলো করার জন্য তথ্য নেই। মুষড়ে যায় মানে কি, স্থিমিত হয়ে পড়ে, থেমে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোঁচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকাকে যারা অমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। তাহলে নবীন চাকরি ছেড়ে দিয়ে সে কাকার সম্পত্তির লোভে হোক আর যাই হোক এসছে, এবং সে কোঁচার খুঁট অর্থাৎ ধুতির যে প্রান্তভাগ, সেই প্রান্তভাগ দিয়ে চশমার কাঁচ মুছতে এমনকি চোখ মুছতে মুছতেও সে বলে যে সে 50 টাকার পুরস্কার লিখেছে যদি সে কাকার খুনিকে কেউ ধরে দিতে পারে। চশমার কাচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পরে নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনী হাতের লণ্ঠন লণ্ঠন ছিটকে পড়ে দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠোনের আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালালের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে, দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। এই লাইন তুলে প্রশ্ন আসতে পারে যে দালান অর্থাৎ পাকা বাড়ি, যে এই কেন দামিনী এমনভাবে কান্না করছিল বা করেছিল। সুভার দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে। গায়ে সেই একমাত্র ডাক্তার, পাশ না করা। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহে সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি ও 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গিয়েছে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 2 বছরে 4টি ছেলে মেয়ে জন্ম দেবে এরকম তো হয় না। এটার পসিবিলিটি একমাত্র তখনই হবে যদি যমজ বাচ্চা হয়, যমজ বাচ্চা কাচ্চা হয়। তো যমজ বাচ্চা কাচ্চা হয়েছিল হয়তো, অথবা এও হতে পারে লেখক খানিকটা সে যে থমকে গেছে সাংসারিক জীবনের চাপে পড়ে সেই ব্যাপারটাকে বিদ্রূপ করার জন্য কিন্তু লাইনটা লিখেছেন। লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসাবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবদ্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন বই পড়া আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধ বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনী মূর্ছা ভাঙা হয়েছে, মানে দামিনী অজ্ঞান হয়েছিল, সেই তার জ্ঞানহীনতাকে ভাঙার জন্য তার উপরে প্রচুর জল ঢালা হয়েছে। কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। সে আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে দেখো, এই ধীরেনকে ডেকে আনা হলো যখন দামিনীর এরকম ভূতে পাওয়ার মতো অবস্থা হলো, যেহেতু ধীরেন ডাক্তার তাই যাকে ডেকে আনা হলো। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। তাহলে কৈলাস ডাক্তার একটা চরিত্র, মনে রাখবে, কোথায় থাকে ইত্যাদি। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর আনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার কি হবে, তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। তাহলে কার পরামর্শে ডেকেছিলেন কুঞ্জকে? বলাই চক্রবর্তীর ভাইপো নবীন, সেটা কিন্তু মনে রাখবে। গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞাসা করলো, কুঞ্জ কত নেয়? ধীরেন বলেছিল, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিচ্ছু নয়। লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? তাহলে এই জায়গায় দেখো, ধীরেনের যে মানসিকতা অর্থাৎ কুসংস্কার আচ্ছন্ন তার বিরুদ্ধে সে একটা প্রতীক হয়ে উঠেছে। তাই সে বলছে যে কুঞ্জ যাকে ডেকে কোনো কাজ নেই। নবীন আমতা আমতা করে বলল, এইসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়। খাপ ছাড়া মানে কি? এগুলো অপরিচিত ব্যাপার, অপরিচিত অসুখ, অজানা।
বয়সে নবীন ৩-৪ বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধ হয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকেই আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। দুজনকেই আনার জন্য লোক পাঠিয়েছিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণিন অর্থাৎ ওঝা। তার তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না, ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল, তবে ছাড়তেই হবে, শেষ তাক। কুঞ্জ মাঝারি, সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলে উঠোনে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠল। কুঞ্জ টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগলো, রও বাছাধন রও, অর্থাৎ থামো। এখনই কি হয়েছে, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। ধীরেন প্রথমে চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারল না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই। উঠোনে ৩০-৩৫ জন পুরুষ, নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম। যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটাই যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই মনে রেখো। প্রশ্ন আসে এই লাইনটা তুলে ঘটনাকে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা, কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। তাহলে এই যে নবীনের বিপদ, দামিনীকে যখন ভূতে পেয়েছে, এটাও কিন্তু গ্রাম্য জীবনে একটা উপভোগ্যের বিষয় বলে কৌতূহল এবং তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে বলে লেখক আমাদেরকে জানাচ্ছেন। এক পা সামনে গিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মাল মশলাতে আগুন করে সরি মালসাতে আগুন করে তাতে দুই একটি শুকনো পাতা আর শিকড় পুড়িয়ে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিশ্বাস হয়ে উঠল। সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল, তুই কে? আমি শুভ্রা, আমার মেরুনা। চাটুর্যে বাড়ির শুভ্রা, যে খুন হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, আমার মেরুনা। নবীন দাওয়ায় একপাশে দাঁড়িয়েছিল, তার মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? তাহলে নবীনকে দেখে যখন বলছে যে ওটা যে খুন হওয়া যে সদ্য যুবতী নারী, সেই শুভ্রা, যে নবীনের বউ অর্থাৎ দামিনীকে ভর করেছে। উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষাল নির্দেশ এলো, কে খুন করেছিল? শুধু কুঞ্জ, ওই কুঞ্জ শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞাসা করতে হলো না। দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছিল। এখানে একটা প্রশ্ন, যে বলাই খুড়ো খুন হয়েছিল শুভ্রার খুনের 3 দিন আগেই, তাহলে বলাই খুড়ো কিভাবে খুন করলো? দেখো কতটা অন্ধবিশ্বাস হতে পারে মানুষের মনে, সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে প্রতিটা প্রতিটা রন্ধে রন্ধে পাবো। লেখক কিভাবে বিদ্রূপ করেছেন অন্ধবিশ্বাসের সঙ্গে সমাজের মধ্যে যে অন্ধবিশ্বাস প্রচলিত আছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। সে যে শুভ্রা এবং বলাই খুড়োই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রতিক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, শরীর প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়ে ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জের আগুনের মালসা তার দিকেই
লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেবো তুই খুন করেছিস। তাহলে এই কৈলাস ডাক্তার কিন্তু এই কুসংস্কার বিরোধী একটা চরিত্র হিসেবে এই গল্পের মধ্যে উঠে আসে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। কৈলাস কুটিতে বাঁধা চুল খুলে দামিনীকে নিয়ে ঘরে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড একটা খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে উঁচু চুঁচ ফুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে এটা ছুঁচ হবে বলা যায়, বলল, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ি শুভ্রা। কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক অবিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। তাহলে এই যে আমি তোমাদেরকে বললাম যে কিভাবে 3 দিন আগে খুন হওয়া ব্যক্তি শুভ্রাকে খুন করলো 3 দিন পরে, তাই নিয়ে এই বুড়ো ঘোষাল যিনি আছেন তিনি কিন্তু একটা ব্যাখ্যা দিলেন। দেখো, এই ধরনের মানুষরা, একটু পুরাতন যুগের মানুষ, তারা কিন্তু ওই কুসংস্কার ব্যাপারটাকে আরো বেশি করে যুক্তি সম্পন্ন করে তোলার চেষ্টা করে, এবং এরকম চরিত্র থাকে। তো এই বুড়ো ঘোষাল কিন্তু সেই চরিত্র হিসেবে এখানে ধরা পড়েছে। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রকৃতির যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জ গুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করে নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর কোনো উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে রইল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে কেউ সেটা পারে না। তাহলে কুঞ্জ আবার এর মধ্যে একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করেছে। সে বলছে মৃত্যুর 1 বছর পরে কেউ, কোনো আত্মা কোনো মানুষকে খুন করতে পারে না, কারো শরীরে ভর ভর করার পরে। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত মাংসের হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছুই মনে নেই। মনে কি থাকে? এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্ষায় পরিপুষ্ট গাছ আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের চলাচল। তাহলে দেখো, কার্তিক মাস এবং অগ্রহায়ণ মাস, তাহলে এই দুটো মাসের কথা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, তোমরা কাইন্ডলি মনে রেখো। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেক বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলির সঙ্গে সঙ্গে ধীরেনের মনে থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে সে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, কেন এসেছিল, এই পুরনো সম্ভাবনা ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো, একমাত্র এই ভাবনাই তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে বিচক্ষণের মতো অন্যমনস্ক হতে না পারলে তা অসহ কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। তাহলে দাদা যখন বোনের এই কথাগুলো শুনলো যে শুভ্রা দামিনীকে ভর করেছে, এবং এইগুলো যখন পাড়া প্রতিবেশীরা এসে তার বাড়িতে আলোচনা করলো, তার মনের মধ্যে একাধিক সম্ভাবনা টানাপোড়েন শুরু হলো। কিভাবে এই পুকুর ঘাটে পড়ে গেছিল, যে পুকুর ঘাট সে বাঁধিয়ে দিয়েছিল তার গর্ভবতী বোনের জন্য, সেইখানেই কিভাবে সে পড়ে গেল, কিভাবেই কেনই বা সন্ধ্যাবেলা এসেছিল, এই সমস্ত কিছু ভেবে শুভ্রার দাদা ধীরেন খানিকটা অসহিষ্ণু হয়ে পড়েছে, খানিকটা বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। ভাতের থালা সামনে নিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল, চুপ, যা খুশি মনে হোক তোমায়, আমায় কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় তার বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুরি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের থেকে বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসছে,
তার 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। তাহলে একেবারে অচেনা ব্যবহার পেল, সেই জন্য বাইরে থেকে অভ্যাগত ব্যাপারটা বলা হয়েছে। চেনা জায়গার মধ্যেই যখন অচেনা ব্যবহার মানুষ দেখতে পায়, তখন তাদের কিন্তু এটা লাগাটাই স্বাভাবিক। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেড়ে অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল। তাহলে এই যে যখন দেখতে পাচ্ছে যে ধীরেন দেখতে পাচ্ছে যে তাকে নিয়েই ছেলেরা বসে আছে চুপচাপ, আর বাকিরা নিজেদের মধ্যে কথা বলছে, তখন তার যেন মনেই হচ্ছিল সে একেবারে ব্যঙ্গের মতো সবাই তাকে নিয়েই চর্চা করছে। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতে হেডমাস্টার ডেকে পাঠালেন তাকে। তুমি 1 মাস ছুটি নাও ধীরেন। 1 মাসের ছুটি? মথুরাবাবু এই বলে গেলেন, আজ থেকেই ছুটি পাবে। আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। তাহলে মথুরাবাবুকে আমরা এটা জানবো এবং মনে রাখবো। মথুরাবাবু স্কুলের সেক্রেটারি। মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝ পথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে ঘুরে উঠছে। চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরাবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। আর স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরাবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরাবাবু যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার মনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে তো মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকেই কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি। সে এখন বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরা বাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকাতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুকিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। তাহলে নবীনের নবীনের না সরি ধীরেনের অবস্থা, সে একটা মানসিক বিষাদের মধ্যে ভুগছে, যেখানে তার দৈনিক কাজকর্ম সবকিছুই যেন বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং সে খানিকটা কোলাহলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই ছুটিটাকে সে ভালোভাবেই নিয়েছে শেষমেশ, কেননা তার মনেই হচ্ছে যে এই মানসিক অস্থিরতার মধ্যে সে কিন্তু পড়াতে পারবে না। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষ বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো। মাজা মাজা বাসন হাতে নিয়ে শান্তিঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টায় ছায়ার মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে? কে? শান্তির হাতে বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় কে? কোনখানে? বাঁশঝাড় থেকে চীনা গলায় আওয়াজ হলো, আমি মাস্টারবাবু, বাঁশ কাটছি। কে তা? কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগা থেকে একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে। এটা তাড়াতাড়ি হবে না, আড়াআড়ি হবে। ভোরে উঠে সরিয়ে দেবো, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। তাহলে খেন্তি পিসি একটা চরিত্র, যে কিনা বলেছে ঘাটের ওইখানে একটা বাঁশ আগা পুড়িয়ে ফেলে রাখতে। সন্ধ্যার আগে শান্তি আজকাল রাধা বাড়া আর সব ঘর কন্যার কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলেমেয়েদের আলাপ শোনে। ছোট পিসি ভূত হয়েছে? ভূত নয়, পেতনি। বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে ঘুমাতে ঘুমাতে বন করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গাজারি গাছটার ডগা চোখ পড়ে। অন্ধকার হবার আগেই কুয়াশায় প্রথমেই গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞাসা করল। মানে ধীরেনকে জিজ্ঞাসা করল, না। তবে বাঁশ পেতে দাও। বাঁশটা পাততে হবে না।
শান্তি কয়েক মুহূর্তে চুপ করে রইল। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দুই প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এই বাঁশ নিভাতে পারবে না। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। অর্থাৎ এই বাঁশ পাতার উদ্দেশ্য কি? না, ওই ওই ঘাটেই তো শুভ্রা মারা গেছিল। তো শুভ্রা যেহেতু ওই ঘাটে মারা গেছিল, সে যাতে উঠে তার আত্মা ভূত যাই বলো বাড়ির ভিতরে না আসতে পারে, তার জন্য এই বাঁশটা পেতে দেওয়া হয়েছে। এটাও এক ধরনের অন্ধবিশ্বাসের মধ্যেই, মানে অন্ধবিশ্বাসের সিম্বল বা রিচুয়ালস হিসেবে লেখক আমাদের দেখিয়েছেন। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া দাওয়া শেষ হলো। সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তি নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ ছেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। ইটোকাটো নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায়। ঘরে আসবে না? না। তাহলে ধীরেনকে প্রশ্ন করছে এখানে শান্তি যে ঘরে আসবে না। ধীরেন উত্তর দিচ্ছে না। তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি। 2-3 দিন তারা দেখা গিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট কি 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময়। ভর সন্ধেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রির আরম্ভ হয়ে গেলে চেষ্টা করলেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। তাহলে এটা কে ভেবেছে? এটা শুভ্রার দ্বারা ধীরেন ভাবছে যে সন্ধ্যার সময়টাই সব থেকে প্রশস্ত সময়। তাই বেশি রাত হয়ে গেলে শুভ্রা তার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। সে চেয়েছে শুভ্রার সঙ্গে যোগাযোগ করতে। তাই সুযোগ দেওয়ার উদ্দেশ্যে সে কি করলো? চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। তাহলে এটাও ঠিক সন্ধ্যাবেলার দিকে। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি পরা, গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা। ঠোঁট থেকে চিবুক পেট ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাঁশটা সরিয়ে দাও, ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ডিঙোতে পারছি না, বাঁশ সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছো না? মাটিতে সমানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চোরা তীক্ষ্ণ গলায়, আকাশ চেরা তীব্র চিৎকার করে তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশীরা এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেয়াই করে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হয়। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলে। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই? বল তুই কে? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী। আমি শুভ্রাকে খুন করেছি। এখন এই গল্পের শেষে যে ব্যঞ্জনাটা আমরা পেলাম, দেখো, মানুষের মধ্যে এই যে একটা সন্দেহ ছিল, অন্ধ কুসংস্কার বশত যে কিভাবে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছিল এবং খুন হওয়া ব্যক্তি, এইটা কিন্তু এই ধীরেনের বলাই চক্রবর্তী হওয়ার পরে এই বিষয়টা একেবারে সকলের কাছে পরিষ্কার হয়ে গেল। এবং ধীরেন যে সামাজিক মানসিক অবসাদের মধ্যে ভুগছিল তাও খানিকটা লাঘব হয়েছে। অতএব গল্পের মধ্যে লেখক একটু ব্যঞ্জনা করেই দিলেন, এটাকে ধীরেন ইচ্ছাকৃতভাবেই হয়তো করলো। এই ব্যাপারটা, এই যে ঘটনা, এই যে অবসাদ, এই যে সামাজিক বিড়ম্বনা, তার যে মানসিক হেনস্থা, তার থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার আমি একটু প্রশ্নগুলো নিয়ে কিছু কিছু আলোচনা করি। দাওয়াটি যেন স্টেজ হয়ে উঠেছে। দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন লাইন করে, কোন দাওয়া, সেখানে কোন ম্যাজিকের আমদানি করা হয়েছিল। তাহলে তোমাদেরকে সবার আগে মনে রাখতে হবে, তোমরা আগের সেমিস্টারগুলোতে বড় প্রশ্ন লেখোনি, তাই এরকম পয়েন্ট করে করে প্রথমে উৎস, তারপরে পয়েন্ট করে করে ছোট ছোট টেক্সচুয়ালি বর্ণনা করতে হবে। কোশ্চেনের উত্তর কিন্তু এইভাবে দিতে হবে। ওই ঢালা লিখে গেলাম ওই ধরনের কিন্তু উত্তর দিতেও দেরি হবে। আর পয়েন্ট করলে বিষয়টি ঠিকঠাকভাবে যেন পয়েন্টের নামকরণ করে করা হয়। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করেছিল, বানানটা মিস্টেক আছে। এইভাবে উৎস করে তারপরে কিন্তু আমাদেরকে উত্তর করতে হবে। হলুদ পড়া গল্প অবলম্বনে ধীরেনের চরিত্র, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নম্বরের জন্য। উৎস, এবারে চরিত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা কি করতে পারো, এখানে তোমরা ধীরেন লিখে বা ধীরেন চরিত্র লেখো,
চরিত্র লিখে এরকম স্পাইডার চার্ট করে তাহলে এই পয়েন্টগুলোকে লিখতে পারো, বা দুটো একটা বেশি পয়েন্ট দিয়ে তারপরে তোমরা কিন্তু চরিত্রকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারো। এবং চাইলে আমরা এখানে একটা দুটো ছোট ছোট কোটেশন দিতে পারি। সমাজ সংস্কার হিসেবে কি দিতে পারি, দেখো যে জায়গাগুলো তোমরা পেয়েছো, ওই যে ধীরেন যখন বলছে নবীনকে তুমি পাগল হয়েছো, তুমি শিক্ষিত লোক, তুমি এসব বুজুর্গি বিশ্বাস করবে, এই জায়গাগুলো তুমি ছোট ছোট কোটেশন তুলতে পারো এখানে। তাহলে লেখাটা আমার খুব সুন্দর করে আরও বেশি স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, এছাড়াও দেখো ধীরেন চরিত্র প্রধানত ইম্পর্টেন্ট, কুঞ্জ চরিত্রটাও ইম্পর্টেন্ট। এছাড়াও হলুদ পোড়া গল্পের শান্তির যে চরিত্র, ঠিক আছে, এই চরিত্রগুলোই মোটামুটি পড়লে হয়ে যাবে। ওসব দুর্বৃত্তি করো না নবীন, কে কেন যুক্তি দিয়েছিল, এই লাইনটা তুলেও আমরা কোটেশন দিতে পারি। হলুদ পোড়া গল্পের ভৌতিক যে বৈশিষ্ট্য, বলাই আমাকে খুন করেছে, বলাই করে পরিচয় দাও, ঘটনার প্রাসঙ্গিকতা আলোচনা করো। আমি বলাই চক্রবর্তী, আমি শিবরাকে খুন করেছি। ধীরেন আর্তনাদ করে উঠলো, তার আর্তনাদের কারণ কি? ছোট গল্প হিসেবে কতটা সার্থক? তাকে ছোট গল্পের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, ছোট গল্পের বৈশিষ্ট্য আলোচনা করবে এবং সেই বৈশিষ্ট্যের আদলে এই যে পার্টিকুলার তোমাদের এই গল্প, সেটা কতটা বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ফিট হচ্ছে সেটা কিন্তু আলোচনা করবে। স্টার মার্ক করে দিচ্ছি যে কোশ্চেনগুলো, হলুদ পোড়া গল্পের নামকরণের এগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু বানিয়ে লেখা সম্ভব নয়, তাই পড়তেই হবে। অন্তত এই গল্প থেকে আমি তোমাদেরকে 6 থেকে 7টা কোশ্চেন বলে দেবো, যেগুলো পড়তে হবে। ইনিশিয়ালি তোমরা কিন্তু ধীরেন চরিত্র, তারপরে হচ্ছে যে প্রক্রিয়াটি আলোচনা করেছিল সেই আয়োজনের প্রক্রিয়া সম্পর্কে পড়বে, শান্তি চরিত্র, ভৌতিক ভৌতিক যে বৈশিষ্ট্য, আরেকটা কোশ্চেন আছে যেটা অন্ধ গ্রামের কুসংস্কার যেভাবে গড়ে উঠেছে, গ্রাম্য জীবনের কুসংস্কার, সেইটাকে আলোচনা করার একটা কোশ্চেন আছে। এছাড়াও ছোট গল্প হিসেবে সার্থকতা এবং নামকরণের সার্থকতা, এই কোশ্চেনগুলো ইনিশিয়ালি তুমি টেক্সটটাকে সুন্দর করে পড়ার পরে অবশ্যই দেখে রাখো। তো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে। আমার গলাটা একটু খারাপ, আসলে পড়াটা সেরকম ভালো হলো না, পরের পড়াটা নিশ্চয়ই ভালো হবে। সকলে ভালো থেকো। আর কোশ্চেনের যে উত্তর তোমরা ভালো বইতে পেয়ে যাবে, আমি কয়েকটা বইয়ের কথা তোমাদের বলেই দিচ্ছি। একটা হচ্ছে তোমরা খুব ভালো বাংলা রেফারেন্স বই অনেক রয়েছে, সব বইগুলোই ভালো, কিন্তু তাদের মধ্যে বিশেষ করে আমি পারুল প্রকাশনীর যে বাড়ি বরণ ঘোষ যে বই আছে সেই বইয়ের কথা বলবো, আর তুলসী প্রকাশনীর যে সাহিত্য পরিচয় আছে। পার্টিকুলারলি এই দুটো বই আমার খুব ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যবহার করি। তো এই বইগুলো থেকে তোমরা প্রশ্ন পড়লে তোমাদের কোনো নোটস অনলাইনে গিয়ে ঘাটার দরকার পড়বে না। তো সবাই ভালো থাকবে, আর অন্য ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে।